আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকের পাঠে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সমন্বয় ও নিঃসরণ অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছ, নিশ্চয়ই চিত্রটিকে তোমরা চিনতে পেরেছো। হ্যাঁ, এই চিত্রটি হলো মানুষের স্নায়ুতন্ত্রের। আমি আজকে তোমাদেরকে মানুষের স্নায়ুতন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো আজকের পাঠ শিরোনাম হলো মানব স্নায়ুতন্ত্র। আমরা পাঠ শিরোনামটা লিখে নেই, স্নায়ুতন্ত্র। মানুষ অসংখ্য অগণিত কোষ নিয়ে গঠিত। তো মানুষের এই কোষ মিলে টিস্যু গঠন করে, টিস্যু মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র, তন্ত্র মিলে পুরো দেহ গঠিত হয়। এই যে কোষ, কলা, অঙ্গ, তন্ত্র, এগুলা কাজ মানব দেহের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই কাজগুলোকে সমন্বয় সাধন করা, দ্রুত সিদ্ধান্তে উপনীত হওয়া এবং পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা এবং প্রতিবেদন সৃষ্টি করা, এগুলার জন্য প্রয়োজন মানবদের বিশেষ এক তন্ত্র। সেই তন্ত্রটির নাম হলো স্নায়ুতন্ত্র। তাহলে আমরা বলতে পারি যে যে তন্ত্রের মাধ্যমে মানব দেহের সমস্ত অঙ্গের কাজের সমন্বয় রক্ষা হয়, পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা হয় এবং সে অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি হয়, সেই তন্ত্রকে বলা হয় কি? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র বাহির থেকে উদ্দীপনা সাড়া প্রদান করে, দেহের মধ্যে পরিবহনের মাধ্যমে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং পরিবেশের সাথে তার ভারসাম্য রক্ষা করে। এই জন্যই আমরা দেখি যে কারো সুখে আমরা হাসি, কারো দুঃখে আমরা কান্নাকাটি করি। এগুলো হলো স্নায়ুতন্ত্রের মাধ্যমে। তো মানব স্নায়ুতন্ত্রকে তিনটা অংশে ভাগ করা যায়। মানব স্নায়ুতন্ত্র তিনটা অংশ নিয়ে গঠিত। এক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এরপর হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে আমরা দেখলাম স্নায়ুতন্ত্রের তিনটা অংশ: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হলো স্নায়ুতন্ত্রের মূল অংশটাই হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড বা মেরুরজ্জু দ্বারা গঠিত। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র হলো এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আশপাশ থেকে উৎপন্ন হয় এবং এটা মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারাই পরিচালিত হয়। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র করোটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হলো যে স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ নিজে নিজে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে আপনা আপনি বা নিজে নিজে নিয়ন্ত্রিত হয়, সেটাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আমাদের দেহের অর্থাৎ মানব দেহের যে অনৈচ্ছিক পেশির কাজগুলো আছে, যেমন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, তারপরে ফুসফুসের সংকোচন প্রসারণ, তারপরে পাকস্থলীতে খাদ্য গেলে অনবরত সংকোচন প্রসারণ, এই যে অনৈচ্ছিক পেশির কাজগুলো, এই কাজগুলা নিয়ন্ত্রণ করে হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তবে আজ আমি তোমাদেরকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো আসো আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মূলত দুইটা অংশ নিয়ে গঠিত, প্রধান দুইটা অংশ। এক হলো মস্তিষ্ক আর হলো সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড, এটাকে মেরুরজ্জু বলা হয় বা মেরুরজ্জু। মেরুরজ্জু। মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ বা অঙ্গ
যেটা মস্তিষ্ক তিনটা অংশ নিয়ে গঠিত। আমরা চিত্রে দেখতে পেলাম যে একটা মানুষের মস্তিষ্ক এখানে অঙ্কিত আছে। এখান থেকে আমরা মানুষের মস্তিষ্ক সম্পর্কে চিনবো, জানবো এবং আলোচনা করব। তো এখন আসো, মানুষের মস্তিষ্ক অবস্থান কোথায়? মানুষের মস্তিষ্কের অবস্থান হলো যে করোটির অভ্যন্তরে। করোটির অভ্যন্তরে যে বিশেষ একটা গহ্বরে মস্তিষ্ক অবস্থান করে, এটাকে বলা হয় করোটিকা। মস্তিষ্ক একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, সেই পর্দাটিকে বলা হয় মেনিনজেস। মস্তিষ্ক তিনটা অংশ নিয়ে গঠিত। মস্তিষ্কের অংশ হলো তিনটি: অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক বলা হয়, আর হলো মধ্য মস্তিষ্ক, আর পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক বলা হয়। পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক। এখন আসো যে মানুষের মস্তিষ্কের সম্মুখ ভাগের অংশটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক। অর্থাৎ আমাদের করোটির একটা অধিকাংশ জায়গা নিয়ে এই অগ্র মস্তিষ্ক অবস্থান করে। অগ্র মস্তিষ্কের যে মূল অংশ, এটার নাম হলো সেরিব্রাম। সেরিব্রাম আবার দুইটা অংশে বিভক্ত, একটা হলো বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশের কাজ নিয়ন্ত্রণ করে এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশের কাজ নিয়ন্ত্রণ করে। তো আমরা যদি এখানে ধরে নিই, এই যে মস্তিষ্কের এটা হলো অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক। এটার বাহিরের অংশকে বলা হয় কর্টেক্স এবং এটা ধূসর বর্ণের পদার্থ দ্বারা গঠিত, গ্রে ম্যাটার। আর ভিতরের অংশ হলো মেডুলা, যেটা হোয়াইট ম্যাটার বা শ্বেত বর্ণের পদার্থ দ্বারা গঠিত। এই অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম, এই অংশটা দেহের গুরুত্বপূর্ণ, আমাদের দেহের যে কাজগুলো, শারীরবৃত্তীয় কাজগুলো সংগঠিত হয়, সেই কাজের অধিকাংশ গুরুত্বপূর্ণ কাজে নিয়ন্ত্রণ করে কে? এই অগ্র মস্তিষ্কের সেরিব্রাম। যেমন এখানে তোমার গুরু মস্তিষ্ক কি করে? গুরু মস্তিষ্কে দর্শন, শ্রবণ, তারপরে হলো চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বিবেক, বুদ্ধি, অর্থাৎ এক কথা আমরা বলতে পারি যে কোন উদ্দীপকের প্রতি কোন ধরনের সাড়া দিতে হবে সেইটাও নিয়ন্ত্রণ করে অগ্র মস্তিষ্ক। এটার পশ্চাতে, এই যে অগ্র মস্তিষ্কের পশ্চাতে এটা মধ্য মস্তিষ্ক, এই অগ্র, এটা মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। এই অগ্র এবং পশ্চাৎ মধ্য, মানে অগ্র এবং মধ্য মস্তিষ্কের মাঝখানে কি জানি বলে তোমার দুইটা অংশ থাকে। এই দুইটা অংশকে বলা হয় থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এখানে দুইটা অংশ থাকে, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এরপর আসো মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক মূলত অগ্র মস্তিষ্কের পশ্চাতে অবস্থান করে। এই মধ্য মস্তিষ্কের প্রধান কাজ হলো, এখানে স্নায়ুতন্তু দ্বারা গঠিত মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্কের প্রধান কাজ হলো যে তোমার অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সমন্বয় সাধন করা, অর্থাৎ এই দুইটা মস্তিষ্কের কাজে সমন্বয় সাধন করা। তাহলে আমরা বলতে পারি যে মধ্য মস্তিষ্ক যে অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের সমন্বয় সাধনে কাজ করে, আর হলো দেহের ভারসাম্য রক্ষা করে। এরপর আসো পশ্চাৎ মস্তিষ্ক। এই অংশটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক আবার তিনটা অংশ নিয়ে গঠিত। এই যে ঝুলন্ত অংশটা, এটার নাম হলো সেরিবেলাম। সেরিবেলাম। এই অংশটা, ফাঁপা অংশটার নাম হলো পন্স। আর এই অংশটার নাম হলো মেডুলা বা মেডুলা অবলঙ্গাটা বলা হয়, মেডুলা। এই তিনটা অংশ নিয়ে হলো পশ্চাৎ মস্তিষ্ক বা এটাকে লঘু মস্তিষ্ক বলা হয়। এখানে দেখো সেরিবেলাম। সেরিবেলাম হলো অগ্র মস্তিষ্কের পশ্চাৎ দিকে বা পন্সের পিছনের দিকে একটা ঝুলন্ত অংশ থাকে, এটাকে বলা হয় সেরিবেলাম। এই সেরিবেলামের মধ্যেও স্নায়ুতন্তু আছে। আর অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের
অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্ক তিনটা মস্তিষ্কের মধ্যে সমন্বয় সাধন করে বা যোগসূত্র স্থাপন করে হলো পন্স। আর মেডুলাকে বলা হয় মস্তিষ্কের গোটা, এটা একদম পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে পশ্চাৎ অংশ। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, আমাদের যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র আছে, এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রে আমাদের 12 জোড়া, মানে মানব দেহে 12 জোড়া, মস্তিষ্কে 12 জোড়া কোরডিক স্নায়ু থাকে। সেই 12 জোড়া কোরডিক স্নায়ুর মধ্যে 8 জোড়াই উৎপন্ন হয় মেডুলা অবলঙ্গাটা থেকে বা মেডুলা থেকে। হ্যাঁ, এই অংশের কাজ হলো, পশ্চাৎ মস্তিষ্কের কাজ হলো যে তোমার যে ইয়ে করা, মানে হৃদস্পন্দন, তারপরে ফুসফুসের সংকোচন প্রসারণ, শ্বাস গ্রহণ, তারপরে হলো তোমার যে কি জানি বলে তোমার মিশ্র প্রকৃতির আর কি বলা হয়, যে শ্বাস গ্রহণ, তারপরে হলো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, দেহের ভারসাম্য রক্ষা করা, এই সকল গুরুত্বপূর্ণ কাজ সম্পাদিত হয় পশ্চাৎ মস্তিষ্ক থেকে। এখন আসো যে এই অংশটা পশ্চাৎ মস্তিষ্ক, মানে আমরা বলছিলাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটা অংশ নিয়ে গঠিত, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড বা মেরুরজ্জু। এই অংশটার নাম হলো সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড বা এটাকে মেরুরজ্জু বলা হয়, মেরুরজ্জু। এটা মূলত মেরুদণ্ডে সুরক্ষিত থাকে, মেরুদণ্ডে সুরক্ষিত থাকে। তো এই যে তোমার সুষুম্নাকাণ্ড বা মেরুরজ্জুর গঠন হলো মস্তিষ্কের গঠনের বিপরীত। কারণ কি, মস্তিষ্কের বাইরের অংশ ছিল ধূসর বর্ণের, আর সুষুম্নাকাণ্ডের বাইরের অংশ হলো শ্বেত বর্ণের, আর অভ্যন্তরের অংশ হলো ধূসর বর্ণের পদার্থ দ্বারা গঠিত। এর জন্য যে আমাদের যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া হয়, যেটাকে আমরা প্রতিবর্তী ক্রিয়া বলি, সেই প্রতিবর্তী ক্রিয়া কিন্তু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্নাকাণ্ড বা মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে ওভারঅল আমরা বুঝতে পারলাম যে মস্তিষ্ক তিনটা অংশ নিয়ে গঠিত: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মূল অংশ সেরিব্রাম, যেটা দেহের গুরুত্বপূর্ণ যে কাজগুলা, যেমন গ্রাণ, স্বাদ গ্রহণ, তারপরে হলো তোমার এই যে চিন্তা, চেতনা, তারপর হলো স্মৃতি সংরক্ষণ, অর্থাৎ কোন উদ্দীপকের প্রতি কোন ধরনের সাড়া দিতে হবে সেটাও নিয়ন্ত্রণ করে। আর মধ্য মস্তিষ্কের কাজ হলো অগ্র এবং পশ্চাতের মধ্যে সমন্বয় সাধন করা এবং ভারসাম্য সাধন করা। আর পশ্চাৎ মস্তিষ্কের কাজ হলো যে পশ্চাৎ মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ হলো মেডুলা। এই মেডুলার যে ইয়া থাকে, মানে স্নায়ুগুলা থাকে, সেই স্নায়ুগুলা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, তারপরে হলো তোমার এই যে ফুসফুসের সংকোচন প্রসারণ, পাকস্থলীর সংকোচন প্রসারণ, এই কাজগুলা করে থাকে। এখন আসো আমরা আলোচনা করব যে মস্তিষ্ক অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কোষ দ্বারা গঠিত। এই কোষগুলোকে বলা হয় স্নায়ু কোষ বা নিউরন। তো এখন আমরা আলোচনা করব মস্তিষ্কের আরেকটি অংশ স্নায়ু কোষ বা নিউরন নিয়ে। স্নায়ু কোষ বা নিউরন, স্নায়ু কোষ, নিউরন। নিউরন এটি হলো মস্তিষ্কের গাঠনিক একক বলা যায়, কারণ মস্তিষ্ক অসংখ্য স্নায়ু কোষ দ্বারা গঠিত। এই স্নায়ু কোষগুলো মস্তিষ্ক গঠন করে এবং এই স্নায়ু কোষের মাধ্যমে দেহের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন, উদ্দীপনা সৃষ্টি, সেই অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি, এগুলা করে মানে করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে সেরিব্রাম, এবং সেরিব্রামের আবার গুরুত্বপূর্ণ অংশ হলো স্নায়ু কোষ বা নিউরন। এই নিউরন গুলাই মূলত আমাদের দেহের কাজ, মানে সারা দেহে ছড়িয়ে থাকে এবং সারা দেহের কাজের মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি নিউরনকে দুইটা অংশে ভাগ করা যায়। নিউরন, একটা নিউরনের দুইটা অংশ থাকে, এক হলো কোষ দেহ, দুই হলো প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ, এই প্রলম্বিত অংশ আবার দুইটা অংশ নিয়ে গঠিত: ডেনড্রাইট বা ডেনড্রন বলা হয়, সে ডেনড্রাইট, আর হলো অ্যাক্সন।
অ্যাকশন। আমি যদি একটু চিত্র এঁকে এটাকে বোঝানোর চেষ্টা করি, চিত্রটা এঁকে নিই নিউরনের, তাহলে কোষদেহ আর প্রলম্বিত অংশ নিয়ে গঠিত, প্রলম্বিত অংশ আবার ডেনড্রাইট এবং অ্যাক্সন নিয়ে গঠিত। কোষদেহ অনেকটা বহুভুজাকৃতির, এটা হলো অ্যাকশন। অ্যাকশনের মধ্যে এরকম আবরণ থাকে, আবরণ গুলাকে বলা হয় লিপিডের আবরণ, এটাকে বলা হয় মায়োলিন শীট। যেহেতু বোর্ড ছোট, চিত্রটা আমাকে ছোট করে রাখতে হবে। আর এখানে এই যে প্রধান কোষদেহ থেকে যে প্রধান শাখাটা বের হয় এটাকে বলা হয় ডেনড্রন। এই ডেনড্রনের শাখাগুলোকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রাইট। কোষদেহের মধ্যে নিউক্লিয়াস থাকে, বড় নিউক্লিয়াস, সাইটোপ্লাজম থাকবে। এটা হলো কোষদেহ। কোষদেহের মধ্যে আমরা বলি যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি মেমব্রেন। এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস এগুলো হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সাইটোপ্লাজম এই তিনটা অংশ নিয়ে কোষদেহ। এখানে প্রধান শাখাটাকে বলা হয় ডেনড্রন। ডেনড্রন আর ডেনড্রনের শাখাগুলোকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রাইট। এটা হলো অ্যাকশন। অ্যাকশন এটাকে বলা হয় মায়োলিন শীট। মায়োলিন শীট। আর দুইটা মানে মায়োলিন শীটের মাঝখানে যে খাস থাকে এটাকে বলা হয় রেনবিয়ারের পর্ব। আমরা একটু আলোচনা করি স্নায়ুকোষ বা নিউরন তিনটা অংশ নিয়ে গঠিত, কোষদেহ, ডেনড্রাইট এবং অ্যাকশন। আর যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে নিউরনের প্রধান অংশ দুইটা, একটা হলো কোষদেহ আর হলো প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার একদিকে ডেনড্রাইট আবার আরেকদিকে অ্যাকশন নিয়ে গঠিত। তো কোষদেহের গঠন হলো বহুভুজাকৃতির। এই কোষদেহে তোমার নিউক্লিয়াস থাকে, তারপরে হলো সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজমে প্রাণী কোষের সকল অঙ্গাণু থাকে, শুধুমাত্র সক্রিয় সেন্ট্রিওল থাকে না। আর সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না। এরপর আসো যে কোষদেহ থেকে যে প্রধান শাখাটা বের হয় এটাকে বলা হয় ডেনড্রন। ডেনড্রনের শাখাগুলোকে বলা হয় ডেনড্রাইট। এদের সংখ্যা এক বা একাধিক হতে পারে। বাহির থেকে উদ্দীপনাটা গ্রহণে ডেনড্রাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ ডেনড্রাইটের মাধ্যমে হয়ে থাকে। এখন আসলে যে কোষদেহের যে দিকে ডেনড্রাইট অবস্থান করে তার বিপরীত দিকে অবস্থান করে কি অ্যাকশন। প্রতিটা নিউরনে একটি মাত্র অ্যাকশন থাকে। এই অ্যাকশনের মাধ্যমে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে, অর্থাৎ নিউরনের দিকে ডেনড্রাইট হলো যে বাইরে থেকে উদ্দীপনাটা কোষদেহ হয়ে অ্যাকশনে পাঠায়, আর অ্যাকশনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনাটা অন্য একটা নিউরনের সাথে সিনাপস গঠনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনাটা পরিবাহিত হয়। যেমন মনে করি একটা নিউরনের এই যে অ্যাকশন আর একটা নিউরনের এইভাবে এই ডেনড্রাইট মিলিত হয়ে এখানে দেখা যায় একটা স্নায়ু সন্ধি গঠন করে। এই স্নায়ু সন্ধি গঠন করে এই
আমি একটু দেখিয়ে নিই। এই যে গঠন করে এই যে স্নায়ু সন্ধিটা, এটার নাম হলো সিনাপস। এই সিনাপসের মাধ্যমে একটা নিউরন থেকে স্নায়ু উদ্দীপনা অন্য একটি নিউরনে প্রবাহিত হয়। কারণ সিনাপসের মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে যেটাকে বলা হয় নিউরো হিউমার। এই নিউরো হিউমার তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে একটি নিউরন থেকে আরেকটি নিউরনে উদ্দীপনা বহন করে নিয়ে যায়। এখন আসো নিউরনের কাজ। আমরা একটু মুছে ফেলি। নিউরনের কাজ হলো প্রথম কাজ হলো যেটা বাহির থেকে উদ্দীপনা গ্রহণ কাজ। দেহের বাহির থেকে উদ্দীপনা গ্রহণ দেহে পরিবহন এবং সে অনুযায়ী সাড়া প্রদান করে এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। 2 হলো দেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। 3 নম্বর হলো যে উচ্চতর প্রাণীতে স্মৃতি সংরক্ষণ করে। তারপরে হলো যে চিন্তা করা, আরো কিছু কাজ যদি আমরা দিতে পারি যে চিন্তা করা, তারপরে হলো বিভিন্ন কাজ পরিচালনা করা, করাও নিউরনের কাজ। তাহলে আমরা দেখতে পেলাম নিউরন বাহির থেকে উদ্দীপনাটা গ্রহণ করে দেহে পরিবহন করে এবং সে অনুযায়ী সাড়া প্রদান করে। এই জন্য মশা কামড় দিলে আমরা ব্যথা পাই এবং ব্যথা পেলে তা মস্তিষ্কে গিয়ে যখন আবার কি হয়, আমরা যখন বুঝতে পারি মশা কামড় দিচ্ছে, তখন আমরা মশাকে তাড়িয়ে দেই অথবা মেরে ফেলি। দেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। আমাদের দেহ অনেক অঙ্গ নিয়ে গঠিত এবং অঙ্গগুলোর কাজ প্রতিনিয়ত চলতেই আছে। যেমন ফুসফুস শ্বাস গ্রহণ করতেছে, নিঃশ্বাস ত্যাগ করতেছে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হচ্ছে, পাকস্থলীতে খাদ্য গেলে সংকোচন প্রসারণ হয় ও রক্ত নালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। আবার বাইরে থেকে কোনো উদ্দীপনা যদি আমরা গ্রহণ করি সেই অনুযায়ী সাড়া প্রদান করি। তো এই যে কাজগুলোর সমন্বয় সাধন হয় মূলত নিউরনের মাধ্যমে। এরপর উচ্চতর প্রাণীতে স্মৃতি সংরক্ষণ করে। যেমন মানুষ হলো উচ্চ শ্রেণীর প্রাণী, আর মানুষের উন্নত মস্তিষ্ক আছে বলেই মানুষ হলো সৃষ্টির সেরা জীব। এই জন্য আমরা অনেক স্মৃতি ধারণ করতে পারি, মনে রাখতে পারি। যেমন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই যে পড়াশোনা করছো পরীক্ষার জন্য, তো পরীক্ষার হলে কিন্তু তোমরা বই দেখে লিখো না, মুখস্থ স্মৃতি দেখে লিখো। তাহলে আমাদের উন্নত মস্তিষ্ক আছে বলেই, নিউরন দ্বারা উন্নত মস্তিষ্ক গঠিত বলে আমরা কি করতে পারি, অর্থাৎ বিভিন্ন সময় যে লেখাপড়া করি সেগুলো আমরা স্মৃতি ধারণ করতে পারি এবং পরীক্ষার সময় দেখা যায় আমরা বা বিভিন্ন সময় আমরা কি করতে পারি, সেই স্মৃতি থেকে এটার কাজটাকে আমরা সমাধান করতে পারি বা সম্পূর্ণ করতে পারি। এরপর হলো চিন্তা করা, বিভিন্ন কাজ পরিচালনা করা। আমরা চিন্তা করি, অন্যের দুঃখে আমরা কষ্ট পাই, অন্যের সুখে আমরা হাসি,
আবার বিভিন্ন জিনিসের বিভিন্ন অনুভূতি, যেমন মনে করে খেলা দেখতে গেলে যখন গোল হয় ফুটবলে বা ক্রিকেটে আউট অথবা মানে 6 রান হয়, তখন আমরা উৎসাহ প্রকাশ করি। তো এই যে তোমার এই যে চিন্তা করা এবং সেই অনুযায়ী কাজ পরিচালনা করা, এগুলাও নিউরনের মাধ্যমে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্নায়ুতন্ত্র এবং স্নায়ুতন্ত্রের অংশ বিশেষ নিয়ে পড়লাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটিকে এনজয় করেছো। তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, পুষ্টিকর খাবার খাবে, কোনো প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনায়, মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।